কৃষ্ণময়ীর একটুখানি ভালোবাসা পর্ব 5 লিখেছেন নাদিয়া সাউদ। এহেন কাণ্ডে ভীষণ অবাক হলো নিঝুম। এমন কিছু করতে পারে কল্পনাতীত ছিল। গড়িয়ে পড়া রক্তটুকু শুষে নিল হিসাব। অপ্রস্তুত হয়ে কুঁকে গেল নিঝুম। অস্থির দৃষ্টি পাঁচড়ে করল মেঝেতে। হাত ছেড়ে দিতে নিজেকে সামলে নিল নিঝুম। দ্রুত পা ফেলে কিচেন থেকে বেরিয়ে গেল হিসাব। নিজের আঙুলের দিকে দৃষ্টিপাত করল নিঝুম। কৃষ্ণবনের চামড়া ভেদ করে উঁকে দিচ্ছে রক্ত। তপ্ত শ্বাস ফেলে এগিয়ে গিয়ে গ্যাস স্টোভ বন্ধ করে দিল নিঝুম। চুলা থেকে তরকারি সমেত কড়াই নামাতেই হাত ধরে বাদ সাধল কেউ। পাশ ফিরে তাকাতেই দেখলো হিসাব দাঁড়িয়ে আছে, হাতে ফার্স্ট এইড বক্স। আরেক দফা অবাক হলো নিঝুম। চোখের সামনে সত্যি কি রাগে বদমেজাজি হিসাবকে দেখছে? নিশ্চুপ নিঝুমের হাতটা টেনে নিয়ে আঙুলের সযত্নে ব্যান্ডেজ বেঁধে দিতে থাকলো হিসাব। কপাল জুড়ে সূক্ষ্ম ভাঁজ। রাগ তার মনুষ্যত্বকে ভুলতে দেয়নি। চুপচাপ তাকিয়ে উদারমনা পুরুষকে দেখলো নিঝুম। ব্যান্ডেজ বাঁধা শেষ করে বলল হিসাব, রুমে চলে যাও, খেতে বসবো আমি, বিরক্ত করার প্রয়োজন নেই। কতটুকু বলে নিজের কাজে মনোযোগী হলো হিসাব। কাটা হাতটা নিজেই সামলে নিতে পারত নিঝুম। এইটুকু উদারতা দেখিয়ে এখন বিরক্তি প্রকাশ করছে লোকটা। কথা বাড়ালো না নিঝুম, বেরিয়ে গেল। সকালের নরম রোদ্দুর চোখে মুখে স্পর্শ করতে ঘুম ছুটে গেল নিঝুমের। বেলকুনিতে ঘটা করে আলো পড়েছে। কপাল কুঁচকে হাই তুলে উঠে বসলো। কাল রাতে লঞ্চ চেয়ারেই ঘুমিয়ে পড়েছিল। বেকায়দায় ঘুমানো বলে কোমরে ব্যথা অনুভূত হচ্ছে। নরম বিছানায় ঘুমিয়ে অভ্যেস তার। এখানে তো মানাতে হিমশিম খেতে হচ্ছে। দাঁড়িয়ে হাত পা ঝাঁকিয়ে নিয়ে বাহিরে তাকালো। বাড়ির পেছনে ছোট্ট একটা লন। বাহারি ফুল গাছে পানি দিচ্ছে এলা। রুমে চলে আসলো নিঝুম। এখনও বিছানা ছাড়েনি হিসাব। বেঘরে ঘুমাচ্ছে। ঘড়িতে সকাল 7টা। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে সোজা লনে চলে আসলো নিঝুম। ভাবিকে দেখে মিষ্টি হাসলো ইলা। হাতের কাজ রেখে নিঝুমকে নিয়ে দোলনায় গিয়ে বসলো। চারিপাশে দৃষ্টি ঘুরিয়ে দেখতে থাকে নিঝুম। কোনায় একটা পাথরের তৈরি ফোয়ারা আছে। সেখান থেকে জলের কলকল ধ্বনি আসছে। বেশ খানিকক্ষণ ধ্যানমগ্ন হয়ে নিঝুমকে দেখলো ইলা। ফোয়ারার দিকে দৃষ্টি রেখে গল্প জুড়ে দিল নিঝুম। খুব ছোটবেলায় একবার সপরিবারে নিঝুমদের বাড়িতে গিয়েছিল ইলা, যখন নিঝুমের মা বেঁচে ছিলেন। আয়েশ করে সেই গল্প বলতে লাগলো ইলা। পাশ ফিরে তাকালো নিঝুম। হাস্যোজ্জ্বল ইলার দিকে মুগ্ধ দৃষ্টিতে কিছু পলক তাকিয়ে রইল। ফর্সা গাল দুটোতে গোলাপি আভা ছড়িয়ে আছে। হাসলে মেয়েটার গজদন্ত সৌন্দর্য বাড়ায়। মুখের আদল জুড়ে নিষ্কলঙ্কুশ ভাব। কথার মাঝেই নিঝুমের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে বাবার নামটা দেখে মুহূর্তে মন খারাপ হয়ে গেল। দুদিন যাবতই বাবার ফোন পাচ্ছে। কথা বলার ইচ্ছে নেই। মেয়ে কতখানি দুঃখে আছে সেটা জানবার জন্যই কি ফোন করেছেন তিনি? ফোন সাইলেন্ট করে নিয়ে ফের ইলার সঙ্গে কথা বলার মতো হলো। নিঝুমের পড়াশোনার বিষয়ে কথা তুলল ইলা। সায়েন্স বিভাগ থেকে এইচএসসি পড়ছে নিঝুম। ডাক্তার হওয়ার স্বপ্ন তার। কথা বলার সময় এক অদম্য শক্তি যেন চোখে মুখে ভর করল নিঝুমের। নিজের প্রতি শতভাগ আত্মবিশ্বাস আছে এই মেয়ের। গভীরভাবে খানিকক্ষণ পর্যবেক্ষণ করে বলল ইলা, তোমার এই আত্মবিশ্বাসটা সবসময় ধরে রেখো। যত ঝড়ঝাপটায় আসুক হেলাতে পারবে না তোমাকে। তোমার স্পষ্টবাদী স্বভাবটা আমার খুব পছন্দ। ইলার কথায় মৃদু হেসে বলল নিঝুম, আমার কাছে যখন যেটা উচিত আর সঠিক মনে হয় আমি সেটাই করি, সেটাই বলি। নিজের প্রতি ভালোবাসা থাকলে আত্মবিশ্বাস এমনিই চলে আসে। নিজেকে কখনো অন্য চোখে পরিমাপ করিনি। ইলা দক্ষ চোখ ঠিক চিনতে পেরেছে নিঝুমকে। সে প্রথম দিন থেকে। ঠোঁটের কোণে হাসি নিয়ে বলল ইলা, চমৎকার ভাবনা তোমার। যার মন সুন্দর তার ভাবনাও নিখুঁত। তবে তোমাকে দেখে এই যাবৎ আমি একটা বিষয় আন্দাজ করতে পারছি। কোনো একটা বিষয় নিয়ে ভেতরে ভেতরে অস্থির আছো তুমি। কিছু একটা চিন্তা তোমার চোখে মুখে প্রকাশ পাচ্ছে। ইলার কথায় এক মুহূর্তের জন্য থমকে গেল নিঝুম। রয়েস হয়ে বসলো। মেয়েটা কি সম্পূর্ণ পড়ে ফেললো তাকে? বোনের বিষয়টা নিয়ে আসলে দুশ্চিন্তায় আছে। হাসার চেষ্টা করলো নিঝুম। বোঝাতে চাইলো একদম ঠিক আছে। ইলা আরেকটু গভীরভাবে পর্যবেক্ষণ করলো নিঝুমকে। তবে কি বিয়ের সম্পর্কটা নিয়ে দুশ্চিন্তা করছে মেয়েটা? দিব্যি প্রতিবাদ করলো সেদিন। মনে হচ্ছে অন্য কিছু চলছে নিঝুমের মনে। স্বাভাবিক গলায় বলল ইলা, থাক, ব্যক্তিগত কিছু হলে বলার প্রয়োজন নেই। যাই হোক, অযথা দুশ্চিন্তা করবে না। আমাদের জীবনে সমস্যা যেমন আছে তার সমাধানও আছে। সর্বশেষ এটাই বলবো, তোমার মতো মেয়ের অল্পেতে ভেঙে পড়া মানায় না। ইলা চোখের দিকে দৃষ্টি রেখে বলল নিঝুম, মানুষকে চেনা বা বোঝার দক্ষতা আছে তোমার। ইলা শব্দ করে হাসলো। তার পড়াশোনা সম্পর্কে বিস্তারিত বুঝিয়ে বলল নিঝুমকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি সাইকোলজি অনার্স করেছে ইলা। মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করার কারণে মানুষের মনস্তাত্ত্বিক প্রক্রিয়া, আচরণ, অনুভূতি আর চিন্তাভাবনা সম্পর্কে গভীর ধারণা আছে তার। বেশ মনোযোগ নিয়ে শুনল নিঝুম। কেন জানি তার মনে হলো প্রতিটি মানুষেরই মনোবিজ্ঞান নিয়ে জ্ঞান থাকা প্রয়োজন, যেন সহজেই মানুষকে বুঝতে পারে। পড়াশোনা শেষ করে কি করার ইচ্ছে আছে তোমার? প্রলম্বিত শ্বাস নিয়ে বলল ইলা। ভবিষ্যৎ ইচ্ছে আছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হব। বাকিটা ভাগ্য বলবে। আচ্ছা, তোমার না গান শোনাবার কথা ছিল? সকালের এই স্নিগ্ধ পরিবেশে একটা গান হয়ে গেলে মন্দ হবে না। শুরু করো। অপ্রস্তুত হয়ে বার কয়েক চোখের পাতা ঝাপটালো নিঝুম। ছোটবেলায় স্কুলে থাকাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে টুকিটাকি গান করতো। কম বেশি সবাই প্রশংসা করতো।
বুক ভরে দম নিল নিঝুম। পরক্ষণে রবীন্দ্রসঙ্গীত গাওয়া আরম্ভ করলো। মায়াবন বিহারিণী, গহন স্বপন সঞ্চারিণী। গানের মাঝপথে থেমে গেল নিঝুম। দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে আছে ইসাব। দৃষ্টি নিঝুমের পানে নিবদ্ধ। হঠাৎ গান গাওয়া বন্ধ হয়ে যায়, অবাক হলো ইলা। নিঝুমের দৃষ্টি অনুসরণ করে তাকাতেই দেখলো ভাইয়া দাঁড়িয়ে আছে। পাশে থাকা নিঝুমের বাহুতে হালকা ধাক্কা দিয়ে বলল, ভাইয়াকে দেখে থমকে গেলে কেন? তোমার স্বামীই তো, পরপুরুষ তো নয়। বেচারা মনোযোগ দিয়ে শুনতেও পারল না। ইলার কথায় দৃষ্টি সরিয়ে নিল নিঝুম। গান কেন বন্ধ করে দিল নিজের কাছেই অজানা। লন থেকে চিকন মেয়েলি সুরে গানের শব্দ পেতে বেলকনিতে এসেছিল ইসাব। নিঝুম হবে ভাবতে পারেনি। এ মেয়ের রূপকে অগ্রাহ্য করলেও কণ্ঠস্বরকে তুচ্ছ করার সাধ্য নেই। সুরের মাধুর্য হৃদয় স্পর্শ করার মতো। ইসাবের উপস্থিতি বুঝতে গানটা থামিয়ে দিল, যেন অবজ্ঞা করলো তাকে। ভাবতেই রাগ হলো ইসাবের। সে কি ব্যাঘাত ঘটিয়েছিল নাকি নিষেধাজ্ঞা জারি করেছিল? কপালে সূক্ষ্ম রাগের ভাঁজ নিয়ে প্রস্থান করলো ইসাব। সেদিকে এক পলক তাকিয়ে নিয়ে বলল ইলা। ভাইয়া কিন্তু ধ্যান দিয়েই শুনছিল। লজ্জা পেলে কেন? ইলার কথায় ঈষৎ চমকালো নিঝুম। লজ্জা পেয়ে কি গান গাওয়া বন্ধ করে দিয়েছে সে, নাকি অন্য কোনো কারণে? নিঝুমকে চুপ থাকতে দেখে ফের বলল ইলা, শোনো, ভাইয়ার মনস্তাত্ত্বিক দিক সম্পর্কে একটুখানি ধারণা দিই তোমাকে। সে ভীষণ রাগী আর রক্সটা একটা ছেলে, তবে স্বচ্ছ একটা মন আছে। রাগ বেশিক্ষণ পুষে রাখে না। তোমার সুন্দর ভাবনার কথাগুলো ভাইয়ার রাগকে ঠিক পরাজিত করে দেবে একদিন। মিলিয়ে নিও কথাটা। ইলার কথার মাঝেই রেবা আসলো। ইয়াসমিন বেগম নাস্তা খাওয়ার জন্য ডাকছেন জানালো। নিঝুমকে তাড়া দিয়ে চলে গেল ইলা। কিছু সময় ঠায় দাঁড়িয়ে রইল নিঝুম। তার প্রতি ইসাবের রাগ পরাজিত হোক চায় না সে। এই অদৃশ্য প্রাচীরটা থাকুক। ইসাবের ভালোবাসাটুকু অনন্তকাল ধরে বেঁচে থাকুক তার বোনের জন্য। মন বলে নোহা আপু ফিরে আসবে। পৃথিবীর যে প্রান্তেই থাকুক খুঁজে বের করবে নিঝুম। ভাবনাগুলো মাথায় নিয়ে ধীর পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো নিঝুম। বসার ঘরে সবাই উপস্থিত আছে, কেবল ইসাব ছাড়া। সবার দিকে এক পলক দৃষ্টি বুলিয়ে দ্রুত রুমে চলে গেল নিঝুম। উপস্থিত সবাই কিছুটা অবাক হলো। তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করে নিল ইসাব। পেছনে নিঝুমকে দেখে খানিক বিরক্ত হলো। মুহূর্তে খানিকক্ষণ আগের ঘটনাটা মনে পড়ে গেল তার। বলতে ইচ্ছে হলো, এই ইসাব শিকদারের ব্যক্তিত্ব আর রূপে অসংখ্য মেয়ে আকৃষ্ট। মেয়ে তোমার এত স্পর্ধা কি করে তাকে অবজ্ঞা করার? নিঝুমকে যেন খেয়ালই করেনি, এমন ভাব করে হাতে ঘড়ি পড়তে পড়তে বেরিয়ে গেল ইসাব। আমাকে একটু থানায় নিয়ে যাবেন? নিঝুমের কথা শুনে দরজার কাছে গিয়ে থেমে গেল ইসাব। এক মুহূর্তের জন্য মনে হলো ভুল কিছু শুনেছে সে। ঘাড় ঘুরিয়ে বলল, কোথায়? মোহাম্মদপুর থানায়। কয়েক কদম হেঁটে নিঝুমের মুখোমুখি দাঁড়ালো ইসাব। দুহাত পকেটে পুরে নিয়ে বলল, মানে পণ করেছে সারাক্ষণ এইসব উদ্ভট আচরণ করে বিরক্ত করবে আমাকে? কি ভেবেছো সব সহ্য করে নেব? আই উইল ডিভোর্স ইউ ভেরি সুন। ইসাবের কথায় কোনো ভাবান্তর হলো না নিঝুমের। শান্ত স্বরেই বলল, যে অন্যকে সুন্দর মন দিয়ে বিচার করতে জানে না এমন পুরুষ আমার চাই না। ক্ষণিকের সময় নিয়েই আপনার জীবনে এসেছি আমি। চলে যাব নিজের ইচ্ছেতে। কাগজপত্র রেডি করুন আপনি। নিঝুমের স্পষ্ট জবাব খানিক অবাক করলো ইসাবকে। কি চলছে এই কৃষ্ণময়ীর মনে? ইসাবকে চুপ থাকতে দেখে ফের বলল নিঝুম, যাওয়ার আগে একটা বিষয় জানিয়ে যেতে চাই আপনাকে। নিঝুমের কথায় কপালে ভাঁজ পড়ল ইসাবের। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো সে। তপ্ত শ্বাস ফেলে বলতে শুরু করলো নিঝুম, নুহা আপু 2 বছর আগে থেকেই আপনাকে ভালোবাসে। প্রথমবারের মতো বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে বাবার সঙ্গে দাঁড়িয়ে কথা বলতে দেখেছিল আপনাকে। সেদিন খানিকটা দূরে গাড়িতে বসেছিল নুহা আপু। প্রথম দেখাতেই আপনাকে ভীষণ ভালো লেগে যায় তার। এরপর আপনার ব্যাপারে লুকিয়ে খোঁজ খবর নেয়। একদিন জানতে পারে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়েন আপনি। রোজ রোজ নির্দিষ্ট সময়ে আপু লুকিয়ে দেখতে যেত আপনাকে। যখন জানতে পেরেছিল আপনি কখনো প্রেমের সম্পর্কে জড়াননি আর বহু মেয়েকে প্রত্যাখ্যান করেছেন, তখন আরও আকৃষ্ট হয়েছিল আপু। তবে ভয়ে আপনার সামনে গিয়ে দাঁড়ায়নি কোনোদিন। যদি সবার মতো করে আপুকেও ফিরিয়ে দেন। গিটার বাজাতে পছন্দ করেন আপনি। সপ্তাহে মঙ্গলবার বন্ধুদের নিয়ে হাতিচালে গিয়ে আড্ডা দিতেন। বছর 1 আগে গ্র্যাজুয়েশন শেষ করে আঙ্কেলের ডায়মন্ডের ব্যবসা দেখাশোনার দায়িত্ব নিয়েছেন। সবই নুহা আপুর জানা। আপনার প্রতি এত পাগলামি দেখে আপুকে বললাম তার পছন্দের কথা বাবাকে জানিয়ে দিতে। বাবা হাবিব আঙ্কেলের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব রাখবে। কারণ আমার এতটুকু বিশ্বাস ছিল আপুকে আপনার পরিবার পছন্দ করবে। নিঃসন্দেহে সে খুব সুন্দরী। আপু লজ্জা পাচ্ছিল বাবাকে জানাতে। সিদ্ধান্ত নিলাম আমিই জানাবো। আর হঠাৎই বাবা জানালো হাবিব আঙ্কেল নিজেই বিয়ের প্রস্তাব রেখেছেন। আমাদের 2 বোনের যে কোনো একজনকে নাকি তিনি চেয়েছেন। বড় হিসেবে নুহা আপুর কথাই বলল বাবা। এদিকে আপুর যেন মেঘনা চাইতে বৃষ্টি পাওয়ার মতো আনন্দ হলো। তারপর আসলো সেই দিন, যেদিন ঘরোয়াভাবে আপুকে দেখতে আসলেন আপনারা। আর ভীষণ পছন্দ করলেন আপনি। নিজের মতামত জানিয়ে গেলেন। সেই মুহূর্তে আপুর আনন্দ খুশি কতখানি হয়েছিল ভাবতে পারছেন ইসাব সাহেব?
কথা বলতে বলতে গলা ভেঙে আসলো নিঝুমের, চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। ইসাব হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। আমাদের জানাশোনার পেছনে অনেক রহস্য লুকিয়ে থাকে। নিঝুমের একটা কথাও ভুল নয়। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একটা কথা প্রায়ই কানে আসতো ইসাবের। অপরিচিত একটি মেয়ে তার বিষয়ে খোঁজ নিতে আসে, অথচ সে সময় কোনো আগ্রহ প্রকাশ করেনি ইসাব। ভেবেছিল আর 5টা সাধারণ কোনো মেয়েই হবে, তবে নুহা হবে ভাবতেও পারেনি। নির্বোধ মেয়ের একটুখানি সাহস দেখিয়ে সামনে এসে দাঁড়ালে কি এমন ক্ষতি হতো? বরং সবকিছু আরও সুন্দর হতো। শেষবার কথা হওয়ার সময় নুহা বলেছিল বাসর রাতে একটা কথা জানার আছে ইসাবকে। ভালোবাসার কথাটাই জানাতো তবে। নিজেকে ধাতস্থ করে নিয়ে বলল নিঝুম। এবার আপনি বলুন, নুহা আপু কেন পালাবে? আমার সন্দেহ হচ্ছে আপুকে কিডন্যাপ করা হয়েছে। আমি শতভাগ নিশ্চিত। থানায়ও গিয়েছিলাম, জিডি করে এসেছি। আপু ছবি দিয়ে আসার কথা ছিল। হঠাৎই যেন নিঝুমের প্রতি জমে থাকা সমস্ত রাগ বিলীন হয়ে গেল ইসাবের। নিষ্কলঙ্কুশ হয়ে ধরা দিল শ্যামাঙ্গ মুখশ্রী। সমস্ত ভুল ধারণা ভাবনা উবে গেল তার। ইচ্ছে করলো কিশোরীর মাথায় হাত ছুঁয়ে একটুখানি সান্ত্বনা দিক, যত্ন নিয়ে মুছিয়ে দিক গাল বেয়ে পড়া জলটুকু। তপ্ত শ্বাস ফেলে পকেট থেকে রুমাল বের করে নিল ইসাব। চলবে, বাকি পর্বগুলোর জন্য চ্যানেলেই চোখ রাখুন।